সিদ্ধার্থের স্ত্রী থাকা সত্ত্বেও সে অ্যানা নামের একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। সে একজন সৎ পুলিশ অফিসার। তারপরেও অ্যানার জন্য অসৎ উপায়ে টাকা দিয়ে সাহায্য করে অনেকভাবে। কিন্তু অ্যানা একদিন হঠাৎ গায়েব হয়ে গেলে সিদ্ধার্থ বেচারা ফেঁসে যায়। তখন তার দিকে আসতে থাকে একের পর এক বিপদ। কিন্তু প্রশ্ন হলো, অ্যানার গায়েব হয়ে যাওয়ার পেছনের রহস্যটা কি? আর সিদ্ধার্থের এই বিপদ থেকে কি তার স্ত্রী তাকে বাঁচাতে পারবে? এই সব প্রশ্নের উত্তর জানবো 2005 সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ মিস্ট্রি থ্রিলার মুভি জাহের এর গল্প থেকে, যার প্রত্যেকটা মুহূর্তই দুর্দান্ত সাসপেন্সে ভরপুর। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা পার্টি হচ্ছে। সেখানে কার্ল নামের একটা লোক ড্রাগস বিক্রি করছিল, আর তাকে ধরার জন্য সেখানে উপস্থিত হয় পুলিশ অফিসার সিদ্ধার্থ। সিদ্ধার্থ কার্লকে অ্যারেস্ট করতে গেলে সে দৌড়ে পালাতে থাকে। একটা পর্যায়ে সে নিজেকে বাঁচানোর জন্য একটা ছোট্ট বাচ্চার মাথায় বন্দুক ধরে বলে তাকে ছেড়ে দিতে। তবে সিদ্ধার্থ বাচ্চাটাকে বাঁচানোর জন্য কার্লের গায়ে গুলি করে দেয়। কার্ল বাচ্চাটাকে ছেড়ে দিলে সিদ্ধার্থ তাকে ইচ্ছা মতো মারতে থাকে। আর ততক্ষণে পুলিশও সেখানে চলে আসে, মানে সিদ্ধার্থের বাকি টিম আর কি। তো তারা এসে সিদ্ধার্থকে কার্লের কাছ থেকে ছাড়িয়ে নেয় এবং কার্লকে গ্রেফতার করে। সিদ্ধার্থ একজন সৎ পুলিশ অফিসার। এরকম অনেক কঠিন কেস সে একাই হ্যান্ডেল করেছে। আর তার সঙ্গে একই ডিপার্টমেন্টে কাজ করে তারই কাছের বন্ধু জেমস ডিসুজা। জেমস প্রতিটা কেসে সিদ্ধার্থকে অ্যাসিস্ট করতে থাকে। তো এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সিদ্ধার্থের এই কেসের সাকসেস উপলক্ষে একটা পার্টির আয়োজন করা হয়েছে। মূলত জেমস সিদ্ধার্থের এই সফলতার জন্য এই পার্টিটা আয়োজন করেছে। তবে পার্টির মধ্যে সিদ্ধার্থ তার ওয়াইফকে খুব মিস করছিল। বিষয়টা যখন জেমস খেয়াল করে তখন সে সিদ্ধার্থর ওয়াইফ সোনিয়ার নাম্বারে কল করে আর সিদ্ধার্থকে বলে সোনিয়ার সঙ্গে কথা বলার জন্য। কিন্তু সিদ্ধার্থ এতে রাজি তো হয়ই না, বরং রাগ করে সেখান থেকে বের হয়ে চলে যায়। আসলে কিছু ঝামেলার জন্য সিদ্ধার্থ আর তার স্ত্রী সোনিয়া আলাদা হয়ে গেছে। তবে ঝামেলাটা কি ছিল সেটা আমরা পরে জানতে পারবো। একদিন মধ্যরাতে সিদ্ধার্থ বাসায় ফিরছিল। পথিমধ্যে সে একটা মেয়েকে বেঞ্চে বসে থাকতে দেখে। মেয়েটাকে বিধ্বস্ত দেখাচ্ছিল। তাই সে গাড়ি থেকে নেমে মেয়েটাকে জিজ্ঞেস করে, ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আপনার কোনো সাহায্য দরকার? তখন মেয়েটা তাকে বলে, আমি ঠিক নেই, আমার প্রচন্ড অস্থির লাগছে, এখন আমি গাড়ি চালানোর মতো অবস্থায় নেই। তখন সিদ্ধার্থ তাকে বলে, তাহলে কি আমি অ্যাম্বুলেন্সে কল করব? কিন্তু মেয়েটা তাকে বাধা দিয়ে বলে, না না, দরকার নেই, আমি সুস্থ বোধ করলে নিজেই চলে যেতে পারবো। তখন সিদ্ধার্থ বলে, তাহলে চলুন আমি আপনাকে ড্রপ করে দেই। তখন মেয়েটা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। যদিও সিদ্ধার্থ জানতো না মেয়েটা কে বা তার পরিচয় কি, তবুও একজন পুলিশ হিসেবে তো তাকে সাহায্য করতেই হতো। তবে আপনাদের জানিয়ে রাখি, এই মেয়েটার নাম অ্যানা। তার আরো একটা পরিচয় আছে যেটা আমরা সামনে জানতে পারবো। তো সিদ্ধার্থ এক প্রকার বাধ্য হয়ে মেয়েটাকে ড্রপ করতে আসে। তবে গাড়ি থেকে নামার পর মেয়েটা ঠিকমতো হাঁটতে পারছিল না। সেটা দেখে সিদ্ধার্থ তাকে কোলে করে নিয়ে বাড়ির ভেতরে নিয়ে যায় এবং তাকে সোফায় শুইয়ে দেয় আর তার কার্ডটা দিয়ে বলে, ম্যাডাম, কোনো দরকার হলে আমাকে অবশ্যই কল করবেন। পরদিন সকালে আমরা সিদ্ধার্থকে একটা বিচে বসে ব্রেকফাস্ট করতে দেখতে পাই। এমন সময় সেখানে তার ছোটবেলার বন্ধু শন আসে। সেই মুহূর্তে টিভিতে সিদ্ধার্থের সফলতার নিউজ প্রচার করা হচ্ছিল। সেটা দেখে শন একটু জেলাস ফিল করে, কারণ তার নির্দিষ্ট কোনো জব ছিল না। তাছাড়া বিভিন্ন অবৈধ কাজের সঙ্গেও যুক্ত ছিল সে। যাই হোক, এরই মাঝে সেখানে উপস্থিত হয় শনের ওয়াইফ এনা। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই সেই অ্যানা যাকে কাল রাতে সিদ্ধার্থ বাসায় ড্রপ করে দিয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, অ্যানা আজকে সিদ্ধার্থকে না চেনার ভান করে। তাকে দেখে বোঝাই যাচ্ছিল সে শনকে ভয় পাচ্ছে। যেহেতু শন জানতো না যে ওরা আগে থেকেই পরিচিত, তাই সে আবারও সিদ্ধার্থের সঙ্গে অ্যানার পরিচয় করিয়ে দেয়। এরপর অ্যানা ব্রেকফাস্ট অর্ডার করার বাহানা দিয়ে সিদ্ধার্থর সামনে থেকে চলে যায়, যেন সে সিদ্ধার্থ থেকে পালাতে চাইছিল। কিন্তু শনের পছন্দ মতো নাস্তা অর্ডার করেনি বলে শন সবার সামনেই তাকে যাচ্ছে না তাই বলে অপমান করে। লজ্জায় এনার মাথা হেট হয়ে যায়। আর এইসব দেখে সিদ্ধার্থ প্রচন্ড রেগে সেখান থেকে চলে যায়। বিচ থেকে বেরিয়ে সিদ্ধার্থ সোজা চলে আসে থানায়। এসে দেখতে পায় একজন কনস্টেবল বিভিন্ন টিভি চ্যানেলের সাথে যোগাযোগ করছে এবং নতুন নতুন সব কেসের সম্পর্কে আপডেট দিচ্ছে। সেটা দেখে সিদ্ধার্থ আরো রেগে যায়। এই সমস্ত কিছু জেমস আড়াল থেকে লক্ষ্য করছিল। সে বিভিন্ন ফানে কথা বলে সিদ্ধার্থকে হাসানোর চেষ্টা করে, কিন্তু সিদ্ধার্থর মন কোনো কিছুতেই ভালো হচ্ছিল না। জেমস বুঝতে পারছিল সিদ্ধার্থ সোনিয়াকে ছাড়া থাকতে পারবে না, তাই সে সোনিয়াকে ফিরিয়ে আনার কথা বলে। কিন্তু এই কথা শুনে সিদ্ধার্থের রাগ আরো কয়েক গুণ বেড়ে যায়।
আর যাই হোক, সে সোনিয়াকে নিয়ে কোনো কথা বলতেই আগ্রহী ছিল না। রাতে সিদ্ধার্থ মন খারাপ করে একটা বারে বসেছিল। তখন তার অতীতের কথাগুলো মনে পড়তে থাকে। এরপর মুভির দৃশ্য চলে যায় অতীতে। আমরা দেখতে পাই সিদ্ধার্থ কাজ শেষ করে গভীর রাতে বাসায় ফিরছে। বাড়ি ফিরে সে দেখতে পায় সোনিয়া লাগেজ গুছিয়ে বসে আছে। সে আর এখানে থাকতে চায় না, কারণ তাদের ঝগড়া দিনে দিনে বেড়েই চলছিল। আসলে সিদ্ধার্থ সোনিয়াকে পর্যাপ্ত সময় দিত না, তাকে ভীষণ অবহেলা করত, যেটা একটা স্ত্রীর কাছে প্রচন্ড বেদনাদায়ক। তাছাড়া সোনিয়াও সিদ্ধার্থের মতোই একজন পুলিশ অফিসার ছিল, কিন্তু বিয়ের পর সিদ্ধার্থ সোনিয়াকে জবটা ছেড়ে দিতে বলে। তখন সোনিয়া অনিচ্ছা সত্ত্বেও নিজের বিয়ে আর সংসারটাকে টিকিয়ে রাখার জন্য জবটা ছেড়েও দেয়। সে ভেবেছিল এতে হয়তো সিদ্ধার্থ খুশি হবে, তারা আরো বেশি সময় কাটাতে পারবে। কিন্তু না, সিদ্ধার্থ তাকে যেন বাড়ির ভেতরে বন্দি করে ফেলেছিল। তার স্বাধীনতা বলতে কিছুই ছিল না। এভাবে বন্দি জীবন কাটাতে কাটাতে সোনিয়া ডিপ্রেসড হতে থাকে। তার মনে হয় সে একটা বেটার লাইফ ডিজার্ভ করে, যেটা সিদ্ধার্থ তার থেকে কেড়ে নিয়েছে। তাই সোনিয়া এবার সিদ্ধান্ত নিয়েছে সে আর এখানে থাকবে না। সিদ্ধার্থ তাকে বলে, এই গভীর রাতে এরকম পাগলামো করো না, তাছাড়া তুমি এখন প্রেগনেন্ট, তাই এই অবস্থায় তুমি আবার পুলিশের চাকরিতে জয়েনও করতে পারবে না, তাই ঝগড়া না করে চুপচাপ ঘুমাও। সেটা শুনে সোনিয়া বলে, আমি অ্যাবর্শন করিয়ে ফেলেছি সিদ্ধার্থ, আর এর জন্য একমাত্র দায়ী তুমি আমার কাছ থেকে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছ। আমি চাই না আমার মতো আমার বাচ্চাটা এভাবে বন্দি জীবন কাটাক, তাই শুধু তোমার জন্য আমি আমার বাচ্চাটাকে শেষ করে দিয়েছি। এই কথা শুনে সিদ্ধার্থ প্রচন্ড রেগে যায় এবং সোনিয়াকে বলে, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমি তোমাকে আর আমার ঘরে দেখতে চাই না। তখন সেই রাতেই সোনিয়া সেখান থেকে চলে যায়। এরপর মুভির দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। অতীতের কথাগুলো ভাবতে ভাবতে সিদ্ধার্থের কাছে অ্যানার কল আসে। অ্যানা হন্তদন্ত হয়ে তাকে বলে, সিদ্ধার্থ তুমি তাড়াতাড়ি এসো, আমার বাসায় চোর ঢুকে পড়েছে। কিন্তু সিদ্ধার্থ তার বাড়িতে গেলে কাউকেই খুঁজে পায় না। অ্যানা তখন তাকে বলে শন একটা কাজে মুম্বাই গিয়েছে, আর সে বাড়িতে একদম একা। সেই সুযোগেই হয়তো কেউ ঢুকে পড়েছিল। তবে পুরো বাড়ি তল্লাশি করে সিদ্ধার্থ বুঝতে পারে কেউই আসেনি, অ্যানা তাকে মিথ্যে কথা বলছে। পরবর্তীতে অ্যানা তাকে সিডিউস করার চেষ্টা করে, যদিও সিদ্ধার্থ প্রথমে সাড়া দেয় না, কিন্তু অ্যানার রূপে সে মুগ্ধ হয়ে যায় এবং একটা পর্যায়ে তার সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে। এরপর যখন তার হুঁশ ফেরে তখন সে বুঝতে পারে একটা বড় ভুল করে ফেলেছে সে, তাই সে দ্রুত সেখান থেকে চলে যায়। পরদিন সিদ্ধার্থ থানায় আসলে দেখতে পায় মিস্টার দীক্ষিত এসেছে, যে কিনা একজন লয়ার। আর আজকে সে এসেছে কার্লের জামিনের ব্যাপারে কথা বলতে এবং কোকেনগুলো ফেরত নিতে। মূলত সেদিন অপারেশন থেকে প্রায় 3 কোটি টাকার কোকেন এবং 90 লাখ টাকা ক্যাশ উদ্ধার করা হয়েছিল। তো মিস্টার দীক্ষিত ওই 90 লাখ টাকা সিদ্ধার্থকে ঘুষ হিসেবে রেখে দিতে বলে এবং কোকেনগুলো তাকে ফেরত দিয়ে দিতে বলে। এই কথা শুনে সিদ্ধার্থ রেগে গিয়ে মিস্টার দীক্ষিতকে মারতে শুরু করে। তখন জেমস এসে কোনো মতে তাকে আটকায়। যতই দিন যাচ্ছিল সিদ্ধার্থের আচরণ কেমন যেন বেপরোয়া হয়ে যাচ্ছিল। জেমস তার এই অবস্থার কারণটা বুঝতে পারে, তাই সে সোনিয়ার সঙ্গে দেখা করে তাকে অনুরোধ করে যে সে যেন সিদ্ধার্থের জীবনে ফিরে আসে। কিন্তু সোনিয়া নিজের সিদ্ধান্তে অটুট, কারণ সে সিদ্ধার্থকে বদলানোর অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। সিদ্ধার্থ সোনিয়াকে কখনোই নিজের প্রতিযোগী হিসেবে দেখতে পারবে না, তার মেল ইগো হার্ট হয়ে যায়। এরপর একদিন সিদ্ধার্থ অ্যানাকে ডেকে বলে, দেখো সেই রাতে আমাদের মধ্যে যা হয়েছিল সেটা ঠিক হয়নি, আমি সেদিনের জন্য লজ্জিত, আমাকে ক্ষমা করে দাও আর আমাকে ভুলে যেও প্লিজ, আজকের পর থেকে আমাদের আর দেখা হবে না। এই কথা বলে সিদ্ধার্থ চলে যেতে চায়, কিন্তু এসব শুনে অ্যানা কান্নায় ভেঙে পড়ে। সেটা দেখে সিদ্ধার্থের প্রচুর খারাপ লাগে। আসলে সিদ্ধার্থও ধীরে ধীরে অ্যানার প্রতি দুর্বল হয়ে পড়েছিল। একদিকে সোনিয়ার শূন্যতা আর অপরদিকে অ্যানার ভালোবাসা, তাই সে চাইলেও অ্যানাকে ইগনোর করতে পারছিল না। ওদিকে অ্যানাও মনে মনে সিদ্ধার্থকে প্রচন্ড ভালোবেসে ফেলেছিল। না চাইতেও তাদের মধ্যে একটা নিষিদ্ধ সম্পর্ক গড়ে ওঠে এবং তারা সেটাকে কন্টিনিউ করে। তো তারা দুজন যখন ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল তখনই হঠাৎ অ্যানার মোবাইলে ডক্টরের কল আসে। সেটা দেখে সিদ্ধার্থ তাকে জিজ্ঞেস করে, অ্যানা কি হয়েছে? অ্যানা প্রথমে কিছু বলতে চাচ্ছিল না, কিন্তু সিদ্ধার্থ তাকে জোরাজোরি করলে সে বলে দেয়, আমি প্রেগন্যান্ট, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। এই কথা শুনে সিদ্ধার্থ একটু ঘাবড়ে যায়। সে অ্যানাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে শিওর হচ্ছ যে এটা আমারই সন্তান? তখন অ্যানা বলে, আমার স্বামীর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক নেই প্রায় 1 বছর হলো, কিন্তু তুমি এটা নিয়ে চিন্তা করো না, এই কথা কেউ জানতে পারবে না, তুমি শুধু আমার সঙ্গে ডক্টরের কাছে চলো। তার কথা মতো পরদিন অ্যানাকে নিয়ে ডক্টরের কাছে যায়। সেখানে গিয়ে তারা আরো একটা সত্যি জানতে পারে। ডক্টর খান্না তাদেরকে জানায় এনা যে শুধুমাত্র প্রেগনেন্ট তা কিন্তু নয়, তার ক্যান্সারও হয়েছে। ক্যান্সারের কথা শুনে অ্যানা ভীষণ ভেঙে পড়ে।
সে কাঁদতে কাঁদতে ডক্টরের কাছে জিজ্ঞেস করে, ডক্টর, আমার কাছে আর কতদিন সময় আছে? ডক্টর খান্না তাকে বলে, আর মাত্র 3 মাস। তবে তুমি চিন্তা করো না, তোমার চিকিৎসা সম্ভব। মুম্বাইয়ের একটা হসপিটালে খুব কম খরচে আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করব। তবে অ্যানা চিকিৎসা করতে রাজি হয় না, কারণ তার কাছে পর্যাপ্ত টাকা নেই। তখন ডক্টর খান্না সিদ্ধার্থকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলে, আপনার বন্ধুকে একটু বুঝিয়ে বলুন, সঠিক চিকিৎসা পেলে তো অ্যানা সুস্থ হতে পারত। সেখান থেকে বাসায় ফেরার পথে সিদ্ধার্থ অ্যানাকে বলে, মুম্বাইয়ের হসপিটালে তোমার চিকিৎসা করানো হলে তুমি সুস্থ হবে, তুমি এসব বিষয় নিয়ে একদম চিন্তা করো না। তখন অ্যানা বলে, দেখো, আজকের পর থেকে তোমার আর আমার মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। আমি চাই না তুমি আমার কারণে কোনো সমস্যায় পড়ো। এই বলে সে চলে যেতে চায়। সেটা দেখে সিদ্ধার্থ বলে ওঠে, তুমি আমাকে কি মনে করো? তুমি কি ভেবেছ এই খারাপ সময়ে আমি তোমাকে ছেড়ে চলে যাব? তখন অ্যানা বলে, তাহলে কি করবে তুমি সিদ্ধার্থ? আমাকে কি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারবে, নাকি আমার মা হওয়ার ইচ্ছেটা পূরণ করতে পারবে? তাদের কথোপকথনের মাঝেই হঠাৎ শন সেখানে চলে আসে আর জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। তখন অ্যানা সিদ্ধার্থকে বলে, তুমি প্লিজ এখান থেকে চলে যাও, শন তোমাকে দেখে ফেললে প্রচন্ড রেগে যাবে। কিন্তু সিদ্ধার্থ যায় না, সে শুধু রুমের বাইরে গিয়ে আড়ালে দাঁড়িয়ে থাকে। এদিকে শন ভেতরে ঢুকে অ্যানাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, দরজা খুলতে এত দেরি হলো কেন? আর সকালে হসপিটালে কেন গিয়েছিলি? তোর সাথে নাকি একটা ছেলেও ছিল? অ্যানা তখন অস্বীকার করে যে সে হসপিটালে যায়নি। তবে শন তার কথা বিশ্বাস করে না, উল্টো বেল্ট দিয়ে তাকে মারতে থাকে। সিদ্ধার্থ বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ পাচ্ছিল। সে দরজার কাছে গিয়ে দরজা ধাক্কাতে শুরু করে। শন গিয়ে দরজাটা খুললে সিদ্ধার্থ জানতে চায় ভেতরে কি হচ্ছে। শন তাকে বলে, এসব আমাদের ঘরের ব্যাপার, তুই এসবের মধ্যে ঢুকিস না। তখন সিদ্ধার্থ বলে, মধ্যরাতে বউকে এভাবে পেটানো অন্যায়। তখনই সেখানে অ্যানা এসে বলে, অফিসার, আমাদের মধ্যে সবকিছু ঠিক আছে, আপনি প্লিজ চলে যান। সেটা শুনে সিদ্ধার্থ সেখান থেকে চলে যায়। পরদিন সকালে সোনিয়া সিদ্ধার্থের সঙ্গে দেখা করতে আসে। আসলে সে এসেছিল ডিভোর্স পেপারে সাইন করানোর জন্য। তবে ডিভোর্স পেপার দেখে সিদ্ধার্থ প্রচন্ড রেগে যায় আর দ্রুত সাইন করতে থাকে। সিদ্ধার্থর মনে কোথাও না কোথাও এখনো সোনিয়া রয়েছে, তাই তাকে ছাড়তে খুব কষ্ট হচ্ছিল সিদ্ধার্থের। সেই মুহূর্তেই হঠাৎ এনার কল আসে তার কাছে, আর সেই কলটা রিসিভ করে সোনিয়া। ওপাশ থেকে একজন মেয়ের কণ্ঠ শুনে সোনিয়া রেগে যায় আর ডিভোর্স পেপারটা নিয়ে সেখান থেকে চলে যায়। সিদ্ধার্থ তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তারপর সে এনার কাছে কল করে জানতে চায় কি হয়েছে। এনা তাকে বলে, আমার তোমার সাহায্য প্রয়োজন, আমি টাকাগুলো জোগাড় করার একটা উপায় পেয়েছি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সিদ্ধার্থ এবং অ্যানা একটা ব্যাংকে এসেছে। আসলে অ্যানা ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল। এদিকে আমরা শনকে দেখতে পাই যে কিনা একটা মর্গে এসেছিল। সেখানে তার এক ক্লোজ ফ্রেন্ড কাজ করে। তো ছেলেটা তাকে জিজ্ঞেস করে, শুনলাম তুই নাকি জ্যাকপট পেয়েছিস আর দুবাইতে নাকি একটা হোটেল কিনছিস, কি কাহিনী বলতো? তখন শন বলে, হ্যাঁ, জ্যাকপটই পেয়েছি। আসলে শন মর্গে এসেছে একটা লাশ নেওয়ার জন্য, কিন্তু কেন সেটা আমরা পরে জানতে পারবো। ওদিকে ব্যাংক থেকে অ্যানার লোনের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেওয়া হয়। এমনকি তাকে এটাও জানিয়ে দেওয়া হয় যে সে 6 মাসের মধ্যে কোনো লোনই নিতে পারবে না, কারণ তার আগের একটা লোন এখনো পরিশোধ করা হয়নি। তবে সিদ্ধার্থ যখন এটার কারণ অ্যানাকে জিজ্ঞেস করে তখন সে কোনো সঠিক উত্তর দিতে পারে না। পরদিন অ্যানা সিদ্ধান্তকে বলে যে সে আজ শহর ছেড়ে চলে যাচ্ছে। সঙ্গে এটাও বলে, তুমি তোমার স্ত্রীর জন্য আজ আমাকে অবহেলা করছো, তাই না? যদি নিজের স্ত্রীর সত্যিটা জানতে চাও তাহলে আজকে রাতে ম্যারিয়ট হোটেলে যাও এবং নিজের চোখেই সবকিছু দেখে এসো। অ্যানার কথা শুনে সিদ্ধার্থ একটু অবাক হয়। তার কথা মতো ওই রাতেই সে চলে যায় হোটেলে। সেখানে গিয়ে সে দেখতে পায় সোনিয়া তার একটা ছেলে বন্ধুর সঙ্গে পার্টিতে এসেছে। সেটা দেখে সিদ্ধার্থ ভীষণ রেগে যায়। সে ভাবতে থাকে সোনিয়া হয়তো মুভ অন করেছে, তাই সেও এবার অ্যানার সঙ্গে মুভ অন করার সিদ্ধান্ত নেয়। ওই পার্টি থেকে বের হয়ে সিদ্ধার্থ সোজা চলে আসে থানায়। আর সেই ড্রাগ রেড থেকে যে টাকাগুলো উদ্ধার করেছিল সেগুলো একটা ব্যাগে ভরতে শুরু করে এবং অ্যানাকে কল করে বলে এই মুহূর্তেই সে যেন থানায় চলে আসে। অ্যানাও তখন নিজের লাগেজপত্র গোছাচ্ছিল। সিদ্ধার্থের কথা শুনে সে থানায় পৌঁছে যায় এবং বাইরে গাড়ি নিয়ে সিদ্ধার্থের জন্য অপেক্ষা করতে থাকে। সিদ্ধার্থ এসে তাকে টাকার ব্যাগটা দিয়ে দেয়। অ্যানা এতগুলো টাকা একসঙ্গে দেখে খুব অবাক হয়, কারণ এতগুলো টাকা এত কম সময়ের মধ্যে তো সিদ্ধার্থের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তখন সে বুঝে যায় এগুলো নিশ্চয়ই ওই ড্রাগ রেডের থেকে উদ্ধার করা টাকা, তাই সে টাকাগুলো নিতে অস্বীকার করে। তখন সিদ্ধার্থ তাকে বলে, দেখো, আমার জন্য হলেও তোমাকে এখন বাঁচতে হবে অ্যানা। আমি তোমাকে এবং আমাদের সন্তানকে নিয়ে নতুন একটা জীবন শুরু করতে চাই, আর তাই আজকে রাত 2টায় আমরা মুম্বাই চলে যাব। তুমি এখন যাও, ঠিক 11:30টার সময় আমি তোমার বাড়িতে পৌঁছে যাব।
তখন অ্যানা সেখান থেকে টাকাগুলো নিয়ে চলে যায়। কিন্তু রাতে যখন সিদ্ধার্থ অ্যানার বাড়িতে যায় তখন কাউকেই দেখতে পায় না, পুরো বাড়িটাই ফাঁকা ছিল। এমন সময় পাশের বাড়ির এক মহিলা তাকে দেখে ফেলে আর সে দ্রুত ওই জায়গা থেকে বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর সিদ্ধার্থর কাছে জেমসের কল আসে। জেমস তাকে জানায় অ্যানা ভার্গিসের বাড়িতে আগুন লেগেছে। সিদ্ধার্থ তখন দৌড়ে পৌঁছে যায় সেখানে আর দেখতে পায় পুরো বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। জেমসের কাছ থেকে সে জানতে পারে কমিশনারের ধারণা এটা টেররিস্ট অ্যাটাক হতে পারে আর এর জন্য এই কেসটার দায়িত্ব দেওয়া হয়েছে সোনিয়াকে। তার কিছুক্ষণের মধ্যেই সোনিয়াও তার টিমকে নিয়ে সেখানে উপস্থিত হয়। পরবর্তীতে ওই বাড়ি থেকে একজন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়, তবে এটা শনাক্ত করা যাচ্ছিল না যে লাশটা কার হতে পারে, অ্যানার নাকি শনের নাকি অন্য কারোর। আপনাদের জন্য একটা প্রশ্ন আছে, অ্যানাকে গুলি করে কে হত্যা করেছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার সঠিক উত্তরটা। যাই হোক, সোনিয়া সিদ্ধার্থকে অনুরোধ করে যে সে যেন তাকে এই কেসটা সলভ করতে সাহায্য করে। যেহেতু এই কেসটা সিদ্ধার্থের থানার আন্ডারে ছিল তাই সিদ্ধার্থও রাজি হয়ে যায়। তারপর সোনিয়া তাকে জিজ্ঞেস করে সে অ্যানা বা শনকে চেনে কিনা। সিদ্ধার্থ বলে ওরা কেবল পরিচিত, তবে তাদের ব্যাপারে বিশেষ কিছু তার জানা নেই। তো সিদ্ধার্থ আর সোনিয়া একসঙ্গেই থানায় যায়। ফরেন্সিক টিমের একজন সোনিয়াকে জানায় যে বাড়ির ভেতরে এমন কিছু পাওয়া গেছে যাতে স্পষ্ট বাড়িতে ইচ্ছে করে ব্লাস্ট করা হয়েছে। সোনিয়া তখন তার টিমকে যত দ্রুত সম্ভব অ্যানা এবং শনের ব্যাপারে সমস্ত ডিটেলস বের করতে বলে। এরপর সোনিয়া সিদ্ধার্থকে বলে আমি একটু আগেই খবর পেয়েছি যে অ্যানা একটা গ্যালারি শপে কাজ করত, আমাদেরকে এখনই ওইখানে যেতে হবে। তো সেখানে গিয়ে শপের মালিকের সঙ্গে কথা বলে তারা জানতে পারে অ্যানা গতকালই রিজাইন করে নিয়েছে। কারণ হিসেবে শপের মালিক জানায় অ্যানার ক্যান্সার ধরা পড়েছে আর তাই সে কাজটা ছেড়ে দিয়েছে। এরই মাঝে ওই শপেরই একজন কর্মচারী তাদেরকে বলে অ্যানার না একজনের সাথে পরকীয়ার সম্পর্ক ছিল। সোনিয়া তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি জানো সেই লোকটা কে, কার সঙ্গে অ্যানার সম্পর্ক ছিল? তখন মেয়েটা বলে না, তা তো আমি জানি না যে ওর সাথে কার সম্পর্ক ছিল, কিন্তু প্রায়ই অ্যানা কাজ থেকে তাড়াতাড়ি চলে যেত আর বলতো যে ওর স্বামী যদি কল করে তাহলে আমি যেন বলি ও কাজেই আছে। মেয়েটা তাদেরকে এটাও জানায় যে অ্যানা গত সপ্তাহে তার প্রেমিকের সঙ্গে একটা ব্যাংকে গিয়েছিল। ব্যাংকের নামটা শপের মালিকের জানা ছিল, তাই সোনিয়া তার কাছ থেকে ব্যাংকের নামটা জেনে নেয়। ব্যাংকের নামটা শোনা মাত্রই সিদ্ধার্থ ওই ব্যাংকে কল করে এবং জিজ্ঞেস করে যে গত সপ্তাহে অ্যানা ভার্গিস নামের কেউ তাদের ব্যাংকে গিয়েছিল কিনা, আর যদি গিয়ে থাকে তাহলে তার সঙ্গে কে গিয়েছিল। ওপাশ থেকে জানানো হয় অ্যানার সঙ্গে তার স্বামী গিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যাংকে তো অ্যানা গিয়েছিল সিদ্ধার্থের সঙ্গে, তাহলে ব্যাংক থেকে ভুল ইনফরমেশন কেন দেওয়া হবে? উত্তরটা হয়তো আপনারা অনেকেই আন্দাজ করতে পেরেছেন। হ্যাঁ, সিদ্ধার্থ আসলে কাউকেই ফোন করেনি, সে শুধু ফোন করার নাটক করছিল। কারণ কেউ যদি জানতে পারে ব্যাংকে সেদিন অ্যানার সঙ্গে সে গিয়েছিল তাহলে সন্দেহের তীরটা তার দিকে আসতে পারে, আর তাই সে এমনটা করে। কিন্তু সিদ্ধার্থের এমন অদ্ভুত আচরণ দেখে সোনিয়ার মনে একটু সন্দেহ জাগে। যাই হোক, এরপর তারা ওই হসপিটালে চলে যায় যেখানে অ্যানার ট্রিটমেন্ট করাচ্ছিল। সেখানে গিয়ে তারা আরো একটা সত্য জানতে পারে যে অ্যানার তো কখনো ক্যান্সারই ছিল না। ডক্টর তাদেরকে জানায় অ্যানা দুবাই থেকে ফিরে এসে তাদের হসপিটালে মেডিকেল চেক আপ করাচ্ছে। এমনকি গত সপ্তাহেও তার সম্পূর্ণ মেডিকেল চেক আপ করানো হয়েছে, কিন্তু তার তো কোনো ক্যান্সার ধরা পড়েনি। এই কথা শুনে সিদ্ধার্থের মাথায় যেন বাজ ভেঙে পড়ে। সে ডক্টরকে জিজ্ঞেস করে যে অ্যানাকে অন্য কোনো ডাক্তার চেক আপ করছিল কিনা। তখন ডক্টর বলে সে যদি অন্য কারোর কাছে চেক আপ করাতো তাহলে সেটার রেকর্ড থাকতো। সেটা শুনে সিদ্ধার্থ হঠাৎ ওই কেবিন থেকে বের হয়ে দ্রুত ডক্টর খান্নার কেবিনে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখানে গিয়ে সে অন্য একজন ডক্টরকে দেখতে পায় এবং সেই লোকটা দাবি করে সেই ডক্টর খান্না। তো সিদ্ধার্থ তখন তাকে জিজ্ঞেস করে যে তার অ্যানা নামে কোনো পেশেন্ট আছে কিনা। তখন ডক্টর জানায় যে অ্যানা নামে তার কখনোই কোনো পেশেন্ট ছিল না। এরই মাঝে সিদ্ধার্থ হঠাৎ লক্ষ্য করে যে সেদিন ওই ডক্টর যে কলমটা দিয়ে লিখেছিল সেটা ওই টেবিলেই পড়ে আছে। তখন সে ওই কলমটা সঙ্গে করে নিয়ে আসে। এরপর সে আবারও ওই মহিলা ডক্টরের সঙ্গে দেখা করতে যায়। সে ওই ডক্টরকে জিজ্ঞেস করে অ্যানা কখনো প্রেগনেন্ট ছিল কিনা। ডক্টর বলে না, কখনোই না। এইসব কথা শুনে তো সিদ্ধার্থ খুবই টেনশনে পড়ে যায়। বাইরে সোনিয়া সিদ্ধার্থের জন্য অপেক্ষা করছিল। সিদ্ধার্থ বাইরে বেরিয়ে দেখে সোনিয়া কারোর সঙ্গে মোবাইলে কথা বলছে এবং কাউকে অর্ডার করছে দ্রুত এনার কল রেকর্ডস গুলো বের করতে। সেটা শুনে সিদ্ধার্থ আরো বেশি ঘাবড়ে যায়। এরপর তারা থানায় ফিরে আসে। এসে দেখে এনার পাশের বাড়ির সেই মহিলাকে ধরে আনা হয়েছে। সে নাকি ওই রাতে কোন একজনকে দেখেছিল, তবে সে চোখে একটু কম দেখতে পায়। তাই সে বর্ণনা দেওয়ার পর আর্টিস্ট অন্য একজনের স্কেচ তৈরি করে ফেলে। কিন্তু মহিলাটা যখন সিদ্ধার্থকে দেখে তখন সে বলে ওঠে হ্যাঁ, ওই লোকটাকে এর মতোই দেখতে ছিল।
অর্থাৎ সে সিদ্ধার্থকে চিনতে পারেনি। সিদ্ধার্থ সেটা দেখে হাফ ছেড়ে বাঁচে। এরপর সে অফিসার কুমারকে ডেকে ওই কলমটা দিয়ে তার ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট বের করতে বলে। এরই মাঝে তার কাছে নার্কোটিক্স ডিপার্টমেন্টের হেড সুরাজের কল আসে। সে মূলত ড্রাগ রেড থেকে পাওয়া ওই টাকাগুলোর নোট নাম্বার জানতে চাচ্ছিল। সিদ্ধার্থ সেটা শুনে খুব টেনশনে পড়ে যায়, কারণ সে তো সমস্ত টাকা এনাকে দিয়ে দিয়েছে, আর এখন যদি সে ওই টাকাগুলো শো করতে না পারে তাহলে তার জেল পর্যন্ত হতে পারে। এদিকে সোনিয়ার পরিচিত সেই লোক অ্যানার কল রেকর্ডস ফ্যাক্সের মাধ্যমে পাঠায়। তবে ভাগ্যক্রমে ওই পেপারটা গিয়ে পড়ে সিদ্ধার্থের হাতে। সে দেখতে পায় রেকর্ডে তার নামও আছে। তখন সে দ্রুত তার নামগুলো পেপার থেকে কাটতে শুরু করে। অন্যদিকে সোনিয়া এটা ভেবে রেগে যাচ্ছিল যে তার কাছে এখন পর্যন্ত কেন কল রেকর্ডসগুলো পৌঁছলো না। ততক্ষণে সিদ্ধার্থ দ্রুত ওই রেকর্ডগুলো থেকে নিজের নামটা কেটে দিয়ে নতুন একটা রেকর্ড পেপার তৈরি করে সোনিয়াকে দিয়ে দেয়। এরই মাঝে জেমস ওই লাশটার পোস্টমর্টম রিপোর্ট নিয়ে চলে আসে, কিন্তু সেখান থেকে বিশেষ কোনো ক্লু পাওয়া যায় না। শুধু জানা যায় লাশের ফুসফুসে ধোঁয়া ভরে গেছে আর সেটা বাজেভাবে পুড়ে গেছে। এমন সময় সোনিয়ার চোখে একটা অদ্ভুত জিনিস ধরা পড়ে। সে জানতে পারে যে গত রাতে ওই থানা থেকে কেউ একজন অ্যানাকে কল করেছিল। সোনিয়া তখন সবাইকে জিজ্ঞেস করে যে কে কলটা করেছিল। জেমস তখন সিদ্ধার্থের দিকে তাকায়। তার চোখ মুখের অবস্থা দেখে জেমস বুঝে যায় কলটা সেই করেছে। তবে জেমস সেটা সোনিয়াকে জানতে দেয় না। সে বলে ওঠে, আমি শনকে কল করেছিলাম। আসলে আমি প্রায়ই ওর সাথে ড্রিঙ্কস করি, তো কালকে ফ্রি আছে কিনা সেটাই জানার জন্য কল করেছিলাম। জেমস আসলে বুঝে গিয়েছিল সিদ্ধার্থ কোনো একটা ঝামেলায় পড়েছে, কিন্তু বন্ধুকে তো আর এভাবে ফাঁসিয়ে দেওয়া যায় না, তাই সে নিজেই বিষয়টা সামলে নেয়। এরপর সে সিদ্ধার্থকে একা পেলে জিজ্ঞেস করে, এবার বলতো আসল কাহিনী কি হয়েছে। সিদ্ধার্থ তখন তাকে সমস্ত সত্যিটা বলে দেয় যে তার সঙ্গে অ্যানার সম্পর্ক ছিল, আর তাকে ওই ড্রাগ রেডে পাওয়া সমস্ত টাকা দিয়ে দিয়েছে। তবে সে অ্যানাকে খুন করেনি, আর এই আগুনের সাথেও তার কোনো সম্পর্ক নেই। কিন্তু ভাগ্যক্রমে এখন সব প্রমাণই সিদ্ধার্থের বিরুদ্ধে। সে জেমসকে বলে, এখন তুই কিছু একটা কর প্লিজ। তার কথা শুনে জেমস অবাক হয়ে বলে, এটা তুই কি করেছিস? এখন তো তোকে কেবল একজনই বাঁচাতে পারে, আর সেটা হলো সোনিয়া। যা, সোনিয়ার কাছে গিয়ে ওকে সবকিছু খুলে বল। ও এখনো তোর স্ত্রী, ও নিশ্চয়ই তোকে সাহায্য করবে। সিদ্ধার্থ সমস্ত সত্যিটা সোনিয়াকে বলতেই যাচ্ছিল, ঠিক তখনই সোনিয়ার এক টিমমেট বলে, ম্যাম আমরা অ্যানার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নাম জানতে পেরেছি। তখন সোনিয়া তাকে বলে, তাহলে এটা খুঁজে বের করো যে অ্যানার লাইফ ইন্স্যুরেন্স সে কার নামে করেছিল। তো এরপর সোনিয়া সিদ্ধার্থকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি যেন বলতে চেয়েছিলে? সিদ্ধার্থ তখন কথাটা এড়িয়ে যায়, সে আর কিছুই বলে না। এরই মাঝে কুমার সিদ্ধার্থকে কল করে বলে যে সে ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট হাতে পেয়েছে এবং জানতে পেরেছে ওই ফিঙ্গারপ্রিন্ট সুভাষ যাদব নামের একজন ব্যক্তির। সে ওই লোকের ঠিকানা সিদ্ধার্থর কাছে পাঠিয়ে দেয়। পরবর্তীতে সিদ্ধার্থ জেমসকে সঙ্গে নিয়ে সুভাষের বাসায় যায়। তবে সেখানে গিয়ে তারা তেমন কিছুই পায় না, শুধু একটা নোটবুকে আসিফ ভাই নামের একজনের খোঁজ পায় যে কিনা ওই শহরে মেয়েদের সাপ্লাই দিয়ে থাকে, অর্থাৎ নারীদের নিয়ে ব্যবসা করে আর কি। তো তারপর তারা ওই লোকের সন্ধানে বেরিয়ে পড়ে, কিন্তু সিদ্ধার্থ হঠাৎ মাঝপথে নেমেই আবার থানায় চলে আসে। এদিকে সোনিয়াকে ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কল করা হয়। তাকে জানানো হয় অ্যানার নামে 50 লাখ টাকার ইন্স্যুরেন্স করা আছে, যেটার নমিনি তার স্বামী শন। তবে সে এটাও জানায় যে অ্যানা শেষ মুহূর্তে তার নমিনির নামটা পরিবর্তন করেছিল, কিন্তু সেই ইনফরমেশনটা তার কাছে নেই। সে কিছুক্ষণ পর জানাতে পারবে যে অ্যানা কাকে নমিনেট করেছিল। এরই মাঝে একজন এসে সোনিয়াকে জানায় যাদব নামের কেউ একজন এই কেসের সঙ্গে যুক্ত। তো সোনিয়া থানার সবাইকে জিজ্ঞেস করে কেউ যাদবকে চেনে কিনা। তারপর তার টিমমেটকে বলে যাদবের ব্যাপারে সব ইনফরমেশন বের করতে। আর ততক্ষণে জেমস ও আসিফ ভাইকে ধরে ফেলে। সিদ্ধার্থ সেখানে যাওয়ার জন্য থানা থেকে বের হলে দেখতে পায় নার্কোটিক্স ডিপার্টমেন্টের হেড সুরাজ তার লোককে পাঠিয়েছে ওই টাকাগুলো নেওয়ার জন্য। তো সিদ্ধার্থ তখন ওই লোকটাকে বলে, আমি তোর টাকা আমার লোক দিয়ে পাঠিয়ে দিয়েছি। কিন্তু লোকটা তার কথা মানতে চায় না। সে বলে, স্যার তো আমাকে পাঠালো টাকা নেওয়ার জন্য। এসব বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তাকে কোনো মতে সামাল দিয়ে সিদ্ধার্থ জেমসের কাছ থেকে ঠিকানা নিয়ে যাদবের খোঁজে বেরিয়ে পড়ে। হ্যাঁ, সেই সুভাষ যাদবের কথাই বলছি। সিদ্ধার্থ একটা পার্টিতে গিয়ে সুভাষ যাদবের দেখা পায়। তখন জানা যায় এই যাদবই হচ্ছে আসলে সেই ডক্টর খান্না। অন্যদিকে সোনিয়াও যাদবের ঠিকানা সম্পর্কে জেনে গিয়েছে এবং তাকে ধরতে বেরিয়ে পড়েছে। আর এইদিকে আবার যাদব সিদ্ধার্থর হাত থেকে পালাতে শুরু করেছে। তবে একটা সময় সিদ্ধার্থ তাকে ধরে ফেলে। দুজনের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়, কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে যাদব মারা যায়। আর দুর্ভাগ্যবশত সেটা যাদবের গার্লফ্রেন্ড আড়াল থেকে দেখে ফেলে। সে ভেবেছিল সিদ্ধার্থই হয়তো যাদবকে খুন করছে, তাই সে সিদ্ধার্থকে আটকে রাখে। ততক্ষণে সোনিয়াও সেখানে পৌঁছে যায়।
তখন ওই মেয়েটা সোনিয়াকে বলে ওই লোকটা খুন করেছে। কিন্তু সোনিয়া সেখানে যেতে যেতেই সিদ্ধার্থ সেখান থেকে পালিয়ে যায় এবং যাওয়ার সময় ওই টাকা ভর্তি সুটকেসটা উদ্ধার করে নিয়ে যায় যেটা যাদবের কাছে ছিল। আর এই খবরটা সে জেমসকে ফোন করেও জানিয়ে দেয়। টাকাগুলো নিয়ে ফেরার পথে সিদ্ধার্থের সাথে সোনিয়ার দেখা হয়। সোনিয়া তাকে বলে আমার তোমার সাথে কিছু কথা আছে। তারপর তারা একটা ক্যাফেতে গিয়ে বসে। সোনিয়া সিদ্ধার্থকে সরাসরি জিজ্ঞেস করে তুমি আমার কাছ থেকে কি লুকাচ্ছ বলো তো। কিন্তু সিদ্ধার্থ সত্যি কথা বলে না, উল্টো তার সাথে ঝগড়া করতে শুরু করে। এতে করে সোনিয়ার সন্দেহ আরো প্রকট হয় আর সে সিদ্ধার্থকে বলে এখন তো আমি নিশ্চিত যে তুমি আমার থেকে কিছু একটা অবশ্যই লুকোচ্ছ। তাই এরপর থেকে সোনিয়া সিদ্ধার্থের ওপর কড়া নজরদারি করতে শুরু করে। এরই মাঝে যাদবের গার্লফ্রেন্ড থানায় পৌঁছে যায় সাক্ষী দেওয়ার জন্য। সোনিয়া তখন তার স্টেটমেন্ট রেকর্ড করতে বলে। এদিকে হঠাৎ সিদ্ধার্থের কাছে অ্যানার কল আসে। সে সিদ্ধার্থকে বলে আমাকে ক্ষমা করে দাও সিদ্ধার্থ, বিশ্বাস করো আমি ইচ্ছা করে এসব কিছু করিনি, আমাকে শন বাধ্য করেছে এগুলো করতে। ওই মুহূর্তে সোনিয়া সিদ্ধার্থর সামনে ছিল এবং তার হাতে ছিল সিদ্ধার্থের একটা স্কেচ যেটা কিনা যাদবের গার্লফ্রেন্ডের কথা অনুযায়ী বানানো হয়েছে। যাই হোক, অ্যানা কথা বলতে বলতে হঠাৎ শন তার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়ে সিদ্ধার্থকে বলে জানিস অ্যানাকে পিটিয়ে না আমার ভীষণ মজা লাগছে। সিদ্ধার্থ তখন বলে প্লিজ অ্যানাকে ছেড়ে দে। তখন শন বলে আমি ওকে ছেড়ে দেব, কিন্তু আমার বন্ধু যাদবের কাছ থেকে যে টাকাগুলো তুই নিয়েছিলিস সেগুলো নিয়ে এখনই আমার সঙ্গে দেখা করতে আয়। সিদ্ধার্থর কাছে তখন আর কোনো উপায় ছিল না। সে সোনিয়ার চোখ ফাঁকি দিয়ে বাথরুমের জানালা ভেঙে থানা থেকে বেরিয়ে যায়। এমন সময় হঠাৎ সোনিয়ার কাছে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কল আসে। তাকে জানানো হয় অ্যানা তার ইন্স্যুরেন্সের নমিনি পরিবর্তন করে সিদ্ধার্থের নামে করেছিল। এই কথা শোনার পর সোনিয়ার কাছে সবকিছু পানির মতো পরিষ্কার হতে শুরু করে। সে সিদ্ধার্থকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তার হদিশ পায় না। এসবের মধ্যেই হঠাৎ সুরজ এসে থানায় তার টাকাগুলোর জন্য ঝামেলা করা শুরু করে। ঠিক সেই সময় সিদ্ধার্থ সোনিয়াকে কল করে বলে আমি নির্দোষ সোনিয়া, তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি সব প্রমাণ করে দেব যে আমি আসলেই নির্দোষ। তার কথা শুনে সোনিয়া খুব কষ্ট পায়। সে বলে আমি কখনো ভাবতেও পারিনি আমার লাইফে এমন একটা দিন আসবে যে নিজ হাতে তোমাকে গ্রেফতার করতে হবে। তো এরপর সিদ্ধার্থ শনের দেওয়া সেই লোকেশনে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় অ্যানাকে বেঁধে রাখা হয়েছে। সে অ্যানাকে মুক্ত করতে গেলে শন হঠাৎ করে এসে তার উপর গুলি চালাতে শুরু করে। তখন সিদ্ধার্থ তার উপর পাল্টা গুলি চালায়। এরই মাঝে সুযোগ বুঝে সে অ্যানাকে মুক্তও করে দেয়। আর মুক্ত হওয়া মাত্রই অ্যানা শনকে গুলি করে মেরে ফেলে। এরপর সিদ্ধার্থ পুলিশকে ফোন করতে গেলে অ্যানা তাকে বাধা দিয়ে বলে তোমার কি মনে হয়েছে এই সবকিছু শন করেছে? এটা তোমার ভুল ধারণা। এই কথা শুনে সিদ্ধার্থ হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে এই সবকিছু আসলে অ্যানার পরিকল্পনা ছিল। প্রথমে সিদ্ধার্থের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া, ওর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা, এরপর মিথ্যে প্রেগনেন্সি ও ক্যান্সারের নাটক করা, এই সব কিছুই অ্যানার পরিকল্পনা অনুযায়ী হয়েছে। আর এই সব জালিয়াতিতে সাহায্য করেছে শন আর যাদব। তো অ্যানা তখন সিদ্ধার্থকে বলে টাকাগুলো আমাকে দিয়ে দাও। এমনকি সে সিদ্ধার্থের হাতে গুলিও করে দেয়। তারপর টাকার ব্যাগটা নিয়ে সিদ্ধার্থকে যখন কপালে শুট করতেই যাবে তখনই সেখানে সোনিয়া চলে আসে। সে পেছন থেকে অ্যানার উপর গুলি চালায় আর সেই গুলিতে অ্যানার সঙ্গে সঙ্গেই মারা যায়। পরবর্তীতে সোনিয়া তার টিমকে রিপোর্ট লিখতে বলে যে অ্যানা এবং শন যাদবের সাথে যুক্ত ছিল আর তারা নিজেদের মৃত্যুর মিথ্যে নাটক করে জালিয়াতি করতে চেয়েছিল। এরপর যখন সিদ্ধার্থ তাদেরকে গ্রেফতার করতে আসে তখন তারা সিদ্ধার্থের উপর হামলা করে এবং এনকাউন্টারের একটা পর্যায়ে দুজনেই মারা যায়। আসলে সোনিয়া বুঝে গিয়েছিল এখানে সিদ্ধার্থের কোনো দোষ নেই, টাকার জন্য তাকে কেবল ফাঁসানো হয়েছে। এই কারণেই সে সিদ্ধার্থকে বাঁচিয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। এরই মাঝে জেমস এসে সুরাজের এই টাকাগুলো তাকে বুঝিয়ে দেয়, কিন্তু সমস্যা হলো সেখানে পুরো টাকা ছিল না, কেবল ৮-১০ লাখ টাকাই ছিল। তবে এখন তো আর বাকি টাকা উদ্ধার করার কোনো সুযোগ নেই, কারণ এই জালিয়াতির সাথে যারা জড়িত ছিল তারা তো সবাই মারা গেছে। তাই তারা আর এই বিষয়টা নিয়ে বেশি একটা মাথা ঘামায় না। এরপর সোনিয়া যখন শহর ছেড়ে চলে যাচ্ছিল তখন সিদ্ধার্থ এসে তাকে আটকায় আর বলে আমি তোমাকে কোথাও যেতে দেব না সোনিয়া, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। এরপর তাদের দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় আর এখানেই গল্পটা শেষ হয়।